আচ্ছা, তো আজকের ফার্স্ট ভিডিও এটা আমি কমপ্লেক্স নাম্বার নিয়ে পড়াচ্ছি। কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি। এই জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার এটা ক্লাস 11-এর চ্যাপ্টার একটা, এবং নাম্বার সিস্টেমের এগুলো। আমরা এর আগে 10 পর্যন্ত তোমরা রিয়েল নাম্বার পড়ে আছো। রিয়েল নাম্বার মানে হচ্ছে বাস্তব সংখ্যা। তো এই বাস্তব সংখ্যা সম্পর্কে আলাদা করে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, সেটা পুরো বাস্তব সংখ্যা টাইপের বা টোটাল নাম্বার সিস্টেম টাইপের। তো 10 পর্যন্ত পড়েছো, তো সেটা পরে রিমাইন্ড করে দেবো। তো এখন আপাতত কমপ্লেক্স নাম্বার এই টপিকটা পড়ছি। তো কমপ্লেক্স নাম্বার তোমরা বুঝতেই পারছো, নাম্বার মানে একটা নাম্বারই। তো এটা কি রিয়েল নাম্বার থেকে ফুললি আলাদা একটা নাম্বার, কিন্তু নাম্বার সিস্টেম। তো এই নাম্বারটা কী করে এলো, তো সেটা একটা ব্যাপার। এবং এই নাম্বারে কিছু আলাদা আলাদা ফর্মুলা আছে, আলাদা আলাদা প্রপার্টিস আছে কিছু, সেগুলো পড়বো। আর এই নাম্বারের কিছু টাইপসের ম্যাথস আছে বা কয়েকটা টপিকে আমরা এখানে পড়বো, মেনলি কয়েকটাই টপিক। যেরকম কী কী টপিক দেখবে পড়বো, যে একদম প্রথমে যদি আমি লিস্ট করে দিই, তাহলে প্রথমত কমপ্লেক্স নাম্বার হচ্ছে ফর্ম পড়বো, যে কীভাবে এটাকে এক্সপ্রেস করা হয়, তাহলে কী ফর্মে লেখা হয়, এটা কোন ফর্মে। নাম্বার 2 হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটার একটা মডিউলাস ভ্যালু বের করবো, মড ভ্যালু, যেটা তোমরা এমনি ফাংশনেও পড়েছো মড, যেটা দুটো এই লাইনের মধ্যে থাকে। এটা হচ্ছে ডিটারমিনেন্ট সাইন, 12-এ তোমাদের পাবে ডিটারমিনেন্ট বলে একটা চ্যাপ্টার, সেরকমই মড মানে অনলি ভ্যালু ফর্ম, অনলি ভ্যালু। এটা দিয়ে কী বোঝায় না, অনলি ভ্যালু মানে ধরো এই মডের এমন কাজ শুধু ভ্যালু। তার মানে ধরো মড অফ +5 আছে, তাহলে আমরা মডটা যখনই তুলে দেবো তাহলে লিখবো +5। আবার যখন লিখবো মড অফ -5, তখন আমরা কী লিখবো না, তখনও +5, মানে অনলি ভ্যালু, সাইনটা আমরা ক্যালকুলেট করবো না। তো মড এর কনজুগেট ফর্ম আছে, কনজুগেট ফর্ম পড়ব। দেন এর আমরা অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট বলে যে টপিকটা আছে, এটা একটা খুবই ভাইটাল টপিক এবং ইম্পর্টেন্ট এখানকার। তো এই টপিকটা পড়ব। আর একটা টপিক পড়ব, সেটা হচ্ছে ওমেগা বা একের ঘনমূল পড়বো আর কি, সেটা নিয়ে পড়বো। তো এই 4-5টা টপিক আমরা মোটামুটি এখানে কভার পড়বো। আর কিছু যেটা এসএনদে বা সাঁতরা যে কোনো বই তোমরা যেটা পড়ছো, যেটা ফলো করছো, সেটা আমি একটা বই ধরেও করবো না, যে কোনো বই ধরে আমি বলবো তখন যখনই ম্যাথস করাবো, যে এই বই থেকে আমরা এই ম্যাথস করছি, ওই বই থেকে এই ম্যাথস করছি, এটা করবো। আর একটা যেটা আমি বলছি, যেটা যে যখনই তোমরা ম্যাথস করবে তখনই একটাই কাজ করবে, সেটা হচ্ছে তোমরা যখনই দেখো, যদি এসএনদে বই বলো বা সাঁতরা, যে কোনো একটা বই করলে হয়। এসএনদেটা এনাফ, সাঁতরা যদি কেউ করো তো করতেই পারো, সাঁতরা ভালোই, বইটাও ভালো বই। তো এটা একটা যে কোনো একটা করতে পারো। এবার যখনই তোমরা ম্যাথস করছো তখনই কি করবে, প্রথমতই যেটা বলছি, যে এত বড় যে বইটা হওয়ার কারণে তোমরা কিন্তু এই ম্যাথসগুলো কীভাবে করবে, ধরো যে কোনো একটা ম্যাথস করছো, কোশ্চেনটা সবসময় রেড কালি দিয়ে লেখো। খাতাতে যখন করছো কোশ্চেনটা রেড কালি দিয়ে লেখো, আর অ্যান্সারটা তোমার মন পছন্দ অনুযায়ী, অ্যান্সারটা তুমি তোমার মন পছন্দ অনুযায়ী যে কোনো কালি, সেটা ব্লু কালি হতে পারে বা ব্ল্যাক হতে পারে, যে কোনো একটা ইঙ্ক ইউজ করে তুমি অ্যান্সারটা করে রাখো। এতে সুবিধা কী পাবে, অনেক অ্যাডভান্টেজ পাবে। ফার্স্ট হচ্ছে, যখনই তুমি ভালো করে বোঝো এই যে এত মোটা বই, বা এই বইটা যখনই তুমি বের করবে, দেখো তোমার একটা ইন্টারেস্ট চলে যাবে, যে বাবা এত মোটা বই আমি কী করে পড়বো। তার জন্য তুমি কী করবে না, যখন খাতায় লিখে রাখছো, যখন তুমি খাতা খুলছো, ফুললি কিন্তু তোমার রিভাইজ হয়ে যাচ্ছে। এটা একটা ব্যাপার। তুমি যখন পরীক্ষার আগে, আমরা তো যখনই যে কোনো কিছু পড়াশুনো করছি পরীক্ষার জন্য একটাই করছি, আমাদের পরীক্ষাতে ভালো করে যাতে রেজাল্ট হয় আমার। তো তার জন্য কী করবে, তখন তুমি দেখবে পরীক্ষার আগের দিন ধরো তুমি হচ্ছে কমপ্লেক্স নাম্বারটা ভালো করে দেখবে যে কী কী ছিল। তো তুমি ভালো করে খেয়াল করে দেখো, তুমি ওই অত মোটা বইয়ের আমার এক্সারসাইজ 1-এ, মানে ধরো তোমার কমপ্লেক্স নাম্বারের এক্সারসাইজে কী ম্যাথস ছিল আর আমার কোন খাতার কোন পেজে ছিল, তুমি কিন্তু পাজেলড হয়ে যাবে। মানে একবার কোশ্চেন দেখা, একবার অ্যান্সার দেখা, বিশাল সমস্যা। কিন্তু তুমি ভাবো, যদি তোমার কোশ্চেন রেড গালি দিয়ে থাকে, অ্যান্সার যদি ব্লু বা ব্ল্যাকে থাকে, তুমি যখনই খাতাটা বের করছো দেখতে পাচ্ছ যে আমার কোশ্চেনটা রেড গালি দিয়ে আছে, একদম সুন্দর ব্যাপার। এই কোশ্চেনটা এরকম, তাহলে এর অ্যান্সারটা এই টেকনিকে হবে বা অ্যান্সারটা এইভাবে হবে। মানে তোমার বইটাকে তোমার লাগবেই না, তোমার পুরো যে কোনো বই, এসএনদে বলো বা সাঁতরা বলো, যে কোনো বই ফুলি তোমার খাতার মধ্যে থেকে যাচ্ছে। তাহলে বিশাল একটা অ্যাডভান্টেজ।
এটা একটা এই অ্যাডভান্টেজটা বিশাল। কারণ দেখবে তুমি সবসময় যে এত আমরা কোন খাতায় পড়ছি কোন করছি এলোমেলো থাকে, তার ফলে আমরা খুঁজেই পাই না। পরীক্ষার আগে দিন বা পরীক্ষার 1 মাস আগে যে আমরা রিভাইজ দেবো সেই সময় মানে তখন আমরা পুরো পাজেলড হই, একদম পুরো আমাদের পুরো ব্রেন শেষ। তো ওই জন্য বলছি এই জিনিসটা যদি করো যে কোশ্চেনটা রেড কালি দিয়ে লিখবে, অ্যান্সারটা এইভাবে করবে, তাহলে বিশাল একটা অ্যাডভান্টেজ পাবে। এবং তোমরা কিছুদিন অন্তত 1 সপ্তাহ বা 1 মাস করো, দেখবে এর অ্যাডভান্টেজটা কী পাচ্ছ এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। এটা একটা ব্যাপার গেল, এটা টেকনিক বললাম। এবং যখনই ম্যাথস আমি যখন করাবো দেখবো যে কীভাবে কী করবে, আমি প্রচুর ম্যাথস না করালেও ম্যাথসগুলো কীভাবে করতে হয়, যে একটা ম্যাথস করলাম তো এই একটা ম্যাথসের উপর ডিপেন্ড করে আমি 50টা 100টা 1000 অনেক রকমের এই টাইপের যত ম্যাথস হোক কীভাবে করা যায় সেই টেকনিকগুলো আমি কিন্তু একটু ধরে 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 বলবো, ঠিক আছে? এটা গেল এক ব্যাপার। তাছাড়াও যদি তোমাদের মনে হয় কোনো রকম কিছু কোয়ারি, আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেখানে তুমি হচ্ছে আমাকে মেসেজ করতে পারো। তাছাড়া হচ্ছে কমেন্টে বলতে পারো যে কোন টপিক অনুযায়ী আমি যদি আরও সেই টপিকটা যদি আমি আলোচনা করি সেটাও বলতে পারো, বা হোয়াটসঅ্যাপে তুমি আমাকে মেসেজ করতে পারো যে এই ম্যাথসটা স্যার কেমনভাবে করবো বা এই টপিকটা কেমনভাবে করবো, এটাও করতে পারো, ঠিক আছে? তো এখন আমরা কমপ্লেক্স নাম্বারটা আরও দেখি কীভাবে। তাহলে আমরা কী বললাম যে কমপ্লেক্স নাম্বার, তাহলে কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বার আমরা এতদিন দেখে দেখে বুঝে গেছি যে কোনটা নাম্বার কোন রিয়েল নাম্বার সম্পর্কে ক্লিয়ার। তাহলে কমপ্লেক্স নাম্বার কীভাবে দেখেই বুঝবো? কমপ্লেক্স নাম্বার বোঝার আগে আর একটা জিনিস দেখো, আমরা এতদিন পর্যন্ত কিন্তু অনেকগুলো গ্রিক লেটার পড়ে আসছে, যেরকম আলফা, বিটা, গামা, সিগমা, রো, এই রো ওটা হচ্ছে এই রো। তাহলে এই যে লেটার এগুলো হচ্ছে কি আমাদের যেরকম আলফাবেট আছে ইংলিশ আলফাবেট ABCD, সেরকম ওদেরও গ্রিক আলফাবেট গ্রিক অক্ষরের এগুলো হচ্ছে আলফাবেট, ঠিক আছে? এরকম অনেক লেটার আছে। তো সেরকমই একটা লেটারকে যেটা ইন্ট্রোডিউস করিয়েছে কমপ্লেক্স নাম্বারে, সেটা হচ্ছে আই ফর আয়োটা, IOTA। এর ফাংশনটা আমাকে বুঝতে হবে। কমপ্লেক্স নাম্বার বুঝতে গেলে শুধু এটাই আমাকে বুঝতে হবে। এই আয়ের ফাংশন যদি আমি বুঝে যাই তাহলে কমপ্লেক্স নাম্বার কিচ্ছু না, একদম জলের মতন ব্যাপার। তাহলে কমপ্লেক্স নাম্বারে বললাম যে আয়োটা, এটার ভ্যালু কি? এটার ভ্যালু একটু পরে আসছি কী বলছে দেখো, আমরা অনেক ইকুয়েশন সলভ করেছি, আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করেছি 10-এ। কীরকমভাবে না x² - 1 = 0। তাহলে এটা আমাকে সলভ করবো কীভাবে? আমরা এটা এইভাবে সলভ করবো, x² = 1, x = দেন কত হবে না √1, কারণ বাম দিকে যদি আমাদের হচ্ছে স্কোয়ার থাকে, ডান দিকে গেলে √ওভার হয়ে যায়। আচ্ছা, বা তাহলে x = কত? যখনই √ওভার থাকে আমাদের +-1 হয়, যখনই √ওভার হলেই আমাদের +- হয়। মানে ধরো √4 আছে তাহলে হচ্ছে +-2, √9 আছে তাহলে +-3। এবার তাহলে কেন +- হয় এরও কিন্তু কারণ আছে, এর কারণটা একটু পরে বলছি। তাহলে দেখো আমরা কি বললাম যে x² - 1 = 0, তাহলে x² = -1 হয়ে গেলে +1, x = √1 তাহলে +-1। তাহলে x এর ভ্যালু দেখো দুটো বেরোলো, +1 -1। তাহলে +1 -1 আমরা জানি এগুলো হচ্ছে কী সংখ্যা, +1 -1 এগুলো সবই হচ্ছে ইন্টিজার তাহলে আমাদের জানা আছে রিয়েল নাম্বার। কিন্তু সমস্যাটা কোথায় বাঁধলো? যখনই এই -1-এর জায়গায় এটা যদি আমরা +1 করে দিই তখন কি হয়ে যাচ্ছে দেখো, বা x² = -1, কারণ +1টাও দিয়ে গেলে -1, বা x = তখন কত হচ্ছে না √1। এইখানেই আমরা সমস্যায় পড়ে গেলাম যে √এর ভিতরে মাইনাস, এটা কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখিনি। দেখো, যখন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছিলাম বা দ্বিঘাত সমীকরণ ক্লাস 10-এ পড়েছিলাম, তখন কিন্তু আমরা শ্রীধরাচার্য ফর্মুলা অ্যাপ্লাই করে কীভাবে সলভ করতাম যদি একটুখানি মনে থাকে, তাহলে x = মানে ধরো একটা দ্বিঘাত সমীকরণ যেটা হচ্ছে ax² + bx + c = 0। তাহলে এটাকে সমাধান করতাম কীভাবে না শ্রীধরাচার্যের সূত্র অনুযায়ী -b +-√b² - 4ac/2a, এটা দিয়ে সমাধান করতাম। এই যে √এর ভিতরে যে b² - 4ac আছে, এটার ভ্যালু কিন্তু আমরা একে কী বলতাম, b² - 4ac, এটাকে আমরা বলতাম নিরূপক। মনে আছে নিশ্চয়ই তোমাদের, নিরূপক বলতাম, বা ইংলিশে বলতাম ডিসক্রিমিনেন্ট। তাহলে এটার ভ্যালুর উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের অনেক কিছু বলতে পারতাম। কীরকম? এটা যদি পজিটিভ হয়, এটা যদি 0 হয়, এগুলো যে কোনো ভ্যালু যদি আমাকে যদি তোমাকে দুটো জিনিস কম্পেয়ার করতে বলি, যে তুমি বলো যে রাম আর জ্যাক, তাহলে এই দুজনের মধ্যে কী হতে পারে? 3টে কন্ডিশন হতে পারে। কন্ডিশন 1, এরা দুজনের সমান হতে পারে এদের এজ। কন্ডিশন 2, রামের এজ জ্যাকের এজের থেকে গ্রেটার।
আর 3 রামের এজ জ্যাকের এজের থেকে ছোট, জ্যাকের এজের থেকে কম। এই তিনটের বাইরে কিন্তু কিছুই হতে পারে না। ঠিক সেম এই কন্ডিশন মেনটেন করেই আমাদের তাহলে এই যে ডিসক্রিমিনেন্ট এরও ভ্যালু কী হতে পারে না তিনটে হতে পারে। সেটা কি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। যেই ইকুয়াল টু 0 হয়ে যেত তখন আমরা কি বলতাম না দুটো একই রুট, মানে এটাই থাকবে না, তো আমরা দুটো কি ইকুয়াল রুট হতো বা সমান রুট থাকতো, সমান আমাদের হচ্ছে দুটো ভ্যালু বেরোতো। আর যখনই আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 থাকতো তখন হচ্ছে কি বাস্তব কিন্তু দুটো অসমান বীজ বেরোতো বা দুটো অসমান রুট বেরোতো। নাম্বার তাহলে এটা একটা 1 নম্বর, এটা রোমান এটা নাম্বার 2, এটা নাম্বার 3তে কী বলছি, নাম্বার 3তে কী ছিল না বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, এটাতে কিন্তু লেখা থাকতো অবাস্তব। এই যে অবাস্তব ক্লাস 10-এ এটা পড়ে এসেছি সেটাই কিন্তু আমরা এখন পড়ছি যে কমপ্লেক্স নাম্বার বা জটিল। এই অবাস্তবটাই কিন্তু এটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেছে, বুঝতে পারলে কি? তাহলে কি ভালো করে দেখো, আমরা কিন্তু এই যে লেস দ্যান 0, আবার লেস দ্যান 0 মানেই কি নেগেটিভ, মানে মাইনাস। লেস দ্যান 0 মানে কি নেগেটিভ। তাহলে এই লেস দ্যান 0 মানে নেগেটিভ যদি হয় তার মানে ভালো করে খেয়াল করে দেখো রুট ওভারের ভিতরে কিন্তু মাইনাস হতে পারতো না, কিন্তু এখন মাইনাস হচ্ছে। এই রুট ওভারে -1 এটাকেই আমরা বলছি কমপ্লেক্স নাম্বার। এটাকে আমরা কী দিয়ে ডিনোট করছি, এটাকে আমরা ডিনোট করছি এই রুট ওভার মাইনাসটাকে 1টাকেই এই একটু আগে যেটা বলছিলাম যে একটা গ্রিক লেটার আয়োটা, সেই আয়োটা দিয়ে আমরা ডিনোট করছি i ইকুয়াল টু রুট ওভার -1। বোঝা গেল কিনা বলো? তাহলে এই আয়ের গল্প হচ্ছে এটা। তাহলে রুট ওভার -1 আয়ের ভ্যালু বেরোলো। এবার যেটা আমি একটু আগে বলছিলাম যে কেন রুট ওভারের ভিতরে গেলে প্লাস মাইনাস হয় সেটা একটু জাস্ট বলে দিই। তাহলে রুট ওভারের ভিতরে কেন যাচ্ছে দেখো, আমরা যদি +2 এর হোল স্কোয়ার করি তাহলে কত হয় আমরা জানি না 4। আবার যদি আমরা -2 এর হোল স্কোয়ার করি তাহলে কি হয়, তাহলে কিন্তু আমরা লিখি +4। আবার আমরা একটু আগে কি বললাম যে যদি বাম দিকে যদি স্কোয়ার থাকে ডান দিকে গেলে কি হয়ে যায় রুট ওভার হয়ে যায়। তার মানে দেখো রুট ওভার 4, তাহলে এখানেও তাই হবে -2 ডান দিয়ে গেলে কী হবে রুট ওভার 4। তার মানে দেখো রুট ওভার 4-এর ভ্যালু একবার +2 বেরোচ্ছে আর একবার -2 বেরোচ্ছে। তাই জন্য আমরা কি করছি না রুট ওভারের ভিতরে যদি কোনো একটা ভ্যালু থাকে তখন আমরা কি বলছি না রুট ওভারে কোনো ভিতরে কোনো ভ্যালু থাকলে প্লাস আর মাইনাস দুটো ভ্যালুই হবে। বোঝা গেল? তাহলে রুট ওভারের ভিতরে কেন প্লাস মাইনাস হয় এটা। এবার আমরা আয়োটাতে আসি। তাহলে আয়োটাতে বুঝতে পারলাম যে i ইকুয়াল টু, তাহলে আমরা কী পেলাম না i ইকুয়াল টু রুট ওভার -1। তাহলে এই যখনই কমপ্লেক্স নাম্বারের কোনো ম্যাথসে যখনই আমাদের হচ্ছে -1 থাকবে তখনই রুট ওভার -1 থাকবে তখনই কিন্তু i লিখে নেব, i ফর্মে রাখবো। বোঝা গেল? এটা হচ্ছে ব্যাপার। এবারে i গেল এটা। আচ্ছা এবারে তাহলে আমরা কী দেখলাম যে i থাকলেই কমপ্লেক্স নাম্বার বলবো। হ্যাঁ, তাহলে কমপ্লেক্স নাম্বারকে দেখতে কেমন লাগবে? এই যে এতক্ষণ যেটা বললাম যে কমপ্লেক্স নাম্বার দেখতে কেমন লাগবে? যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমাদের দেখতে লাগবে a + ib। এবার তোমাদের সঙ্গে সঙ্গে কোশ্চেন আসবে যে এ কি, আই কি, বি কি, তিনটে জিনিস কি কি। দেখো এ বাস্তব সংখ্যা, মানে এতদিন পর্যন্ত যা আমরা পড়ে এসেছি। বি একই বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, বাস্তব মানে আর যেটা ডিনোট করি রিয়েল নাম্বার। আইটা কি, আই তো একটু আগেই বললাম আই মানে হচ্ছে কি না আই মানে রুট ওভার -1। তার মানে আমরা কি পেয়ে গেলাম যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা সেটা আমরা কী দিয়ে ডিনোট করব না a + ib। এবারে দেখো অনেক বইতে কি থাকে a + ib জায়গায় x + iy থাকে। আরে বাবা x + iy কেন, এটা যদি ক খ দিয়েও থাকে তোমার তাতে কি আছে, ক + i × খ থাকুক না, তোমার তাতে কি। আগেকার দিনে অনেক আগেকার দিনে যদি তুমি কেসিনাগের বই যদি থাকে কারো কাছে অনেক দিন আগেকার, মানে এখান থেকে ধরো আমাদের ঠাকুরদাদের মানে এখান থেকে 50-60 বছর আগে, মানে অনেক আগের সময়কার যদি কেসিনাগ বই খোলো দেখবে কেসিনাগ হচ্ছে ত্রিভুজের, আমরা যে কোনো একটা ত্রিভুজ কীভাবে এখন নাম দিই ABC, কেসিনাগ নাম দিয়েছে ক খ গ, কারণ ইংলিশ তখন তারা সেই সময় হচ্ছে ইন্ট্রোডিউস হয়নি, তো তখন সেই সময় ক খ গ দিয়ে মার্ক করা আছে। ঠিক আছে, কারো যদি মানে মনে হয় যে ভুলভাল তো তোমরা কেউ দেখে নিতে পারো, কারো খোঁজ করে বা যদি কারো কাছে কোনো দাদু ফাদু যদি থাকে গল্প শুনে নিতে পারো। সেরকম তো যাই খুশি দিয়ে ইন্ট্রোডিউস করতে পারতো, এটা কোনো ব্যাপার না, এটা কোনো ফ্যাক্টর। এইটা নিয়ে অনেকে মাথা ঘামাও যে এটা কেন a + ib হলো, এটা কেন, আরে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কমপ্লেক্স নাম্বারকে এই ফর্মে, আর কিচ্ছু না। তুমি যে কোনো কিছু দিয়ে মার্ক করতে পারো। এবারে তাহলে কমপ্লেক্স নাম্বারকে কী দিয়ে নাম দিচ্ছে না কমপ্লেক্স নাম্বারকে আমরা জেড দিয়ে নাম দেবো। তাহলে জেড ইকুয়াল টু কত না x + iy বা a + ib যে কোনো একটা ধরে নিতে পারো। ঠিক আছে, এবার দেখো এসএন দিয়ে তো হয়তো
এ এক্স প্লাস আই ওয়াই আছে, বা হচ্ছে 7টাতে হয়তো এ প্লাস আই বি আছে, এটা কোনো ফ্যাক্টর না, জাস্ট কনসেপ্টটা বোঝো তাহলেই হয়ে যাবে। তাহলে এক্স প্লাস আই ওয়াই আছে, তাহলে এই যে একটা কমপ্লেক্স নাম্বার হলো, এই কমপ্লেক্স নাম্বারে এভাবে বিভিন্ন প্রপার্টি, এটা কি এবার আমরা সাথে পড়বো, রুলস, বিভিন্ন অঙ্ক পড়বো। তাহলে এটা গেল কি, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এবার এটা গেল কি, এই যে এক্সটা, এই এক্সটাকে কি বলছি না, রিয়েল পার্ট, রিয়েল অফ জেড। জেড হচ্ছে কমপ্লেক্স নাম্বার, তাহলে এই কমপ্লেক্স নাম্বার রিয়েল পার্ট তাকে আমরা আর ই দিয়ে ডিনোট করছি। রিয়েল পার্ট অফ জেড ইকুয়াল টু বলছি এক্স, আর এই ওয়াই, আই না কিন্তু বারবার ধরে বলছি, আই না শুধু ওয়াই, মানে আয়ের যে সহগ, আয়ের সঙ্গে যেটা গুণ আছে সেটাকে বলছি ইম অফ জেড ইকুয়াল টু ওয়াই। ইম অর্থাৎ ইমাজিনারি, এই আইটাকে বলা হচ্ছে ইমাজিনারি, কল্পনা করছে, এটা কাল্পনিক একটা নাম্বার, তাই জন্য বলছি ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার। তাহলে রিয়েল পার্ট হচ্ছে এক্স আর ইমাজিনারি পার্ট হচ্ছে ওয়াই, আমরা এইভাবে এটাকে নাম দেবো। যদি তোমাকে লিখতে বলে তাহলে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে আমরা ধরো কীরকম ধরলাম না, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আমরা লিখলাম যে জেড ইকুয়াল টু জেড ওয়ান বললাম যে কোনো একটা, তাহলে 2 প্লাস আই ইন্টু 3। তার মানে দেখো এই কমপ্লেক্স নাম্বারটার সঙ্গে যদি এটা কম্পেয়ার তাহলে আমরা করি, তাহলে আমরা কী পাচ্ছি না, এখানে রিয়েল পার্ট ইকুয়াল টু রিয়েল পার্ট অফ জেড ওয়ান ইকুয়াল টু 2 আর ইমাজিনারি পার্ট অফ জেড ওয়ান ইকুয়াল টু 3। তাহলে এটা হলো কি কমপ্লেক্স নাম্বার রিপ্রেজেন্টেশন, যে কমপ্লেক্স নাম্বারকে আমরা কীভাবে লিখবো, এক্স প্লাস আই ওয়াই, কোনটা রিয়েল পার্ট কোনটা ইমাজিনারি পার্ট। এটা গেল। এবারে বলছি কি, যে এই যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে অর্ডার পেয়ার ফর্মে আমরা লিখি। তার মানে এইটাকে আমরা কীভাবে লিখব, এক্স কমা ওয়াই একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। যখনই এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলে তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু মাথায় অন্য একটা জিনিস খেলে গেল, যে আচ্ছা যখনই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছি তার মানে কি রিয়েল নাম্বারটা কি একটা, আমরা যে স্থানাঙ্ক জ্যামিতি পড়েছি যে এক্স অক্ষ ওয়াই অক্ষ, সেখানে কি কোনো একটা বিন্দু, একদম ঠিকই ধরেছো। তাহলে আমরা যে কোনো একটাকে কী নাম দেই না, ও 0,0 মানে মূল বিন্দু, এটাকে আমরা কি বলি এক্স, এই বাম দিকের এটাকে কি বলি এক্স ড্যাশ, এটাকে আমরা কি বলি ওয়াই, এটাকে বলি কি আমরা ওয়াই ড্যাশ। তাহলে 0 থেকে এদিকে গেলে কি আমরা পজিটিভ জানি, 0 থেকে লেফটে গেলে নেগেটিভ, মানে কি সংখ্যা রেখার মতো যেরকম। আচ্ছা 0 থেকে উপরের দিয়ে গেলে পজিটিভ ওয়াই, 0 থেকে নিচে দিয়ে গেলে নেগেটিভ ওয়াই, এটা আমরা জানি। আমরা এখানে যে কোনো একটা পয়েন্ট, এনি পয়েন্ট পি পয়েন্ট, তাকে আমরা কেমনভাবে ডিনোট করতাম না, এক্স কমা ওয়াই। দেখো সেইটাই না, তার মানে কি যে কোনো একটা বিন্দু আমাদের এই স্থানাঙ্ক জ্যামিতিতে এটাকে কি বলতাম আমরা, যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এই যে স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই যেটা স্থানাঙ্ক যেটা আছে, এটা হচ্ছে কি প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। তাহলে যে কোনো একটা বিন্দু কি করছে না, যে কোনো একটা বিন্দু মানেই সেটা একটা কমপ্লেক্স নাম্বার, সেটা একটা জটিল রাশি। বোঝা গেল কি? তাহলে বুঝতে পারছো কোনটা? যেরকম কি দেখো বাস্তব সংখ্যাকে আমরা কি করতাম না, বাস্তব সংখ্যাকে যদি আমরা যদি জ্যামিতিক ব্যাখ্যা দিতে যাই তাহলে আমাদের কি করতে হবে না, বাস্তব সংখ্যা মানে প্রত্যেকটা বাস্তব সংখ্যার থেকে আমরা সংখ্যা রেখাতে আমরা কিন্তু প্লট করতে পারি, আমরা সংখ্যা রেখাতে তাকে বসাতে পারি। 0, এটা +1, এটা +2, এটা +3, এটা কি -1, এটা -2। এইভাবে বাস্তব সংখ্যা প্রত্যেকটা মূলদ অমূলদ সমস্ত কিছু বাস্তব সংখ্যা কিন্তু তোমার 10 পর্যন্ত সংখ্যা রেখাতে বসে এসছে। তাহলে সংখ্যা রেখাতে আমরা কাকে বসাতে পারি, বাস্তব সংখ্যাকে। সংখ্যা রেখাতে কিন্তু আমরা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশিকে বসাতে পারবো না। জটিল রাশিকে বসাতে গেলে কি করতে হবে, জটিল রাশি মানেই কি বললো, যে একটা এখানে অর্ডার পেয়ার হবে। তাহলে যেই অর্ডার পেয়ার হলো তার মানে হচ্ছে কি না, আমাদের একটা স্থানাঙ্ক জ্যামিতির যে কোনো একটা বিন্দু। তাহলে আমরা কি দেখলাম, যে কমপ্লেক্স নাম্বার মানেই স্থানাঙ্ক জ্যামিতিতে যে কোনো একটা বিন্দু। তুমি বলছো তাহলে স্যার কেন এইটা, এই 2 + i3, তাহলে এটাও কি একটা কমপ্লেক্স, এটা একটা বিন্দু? হ্যাঁ, তার মানে কি দেখলাম, যে x = 2 আর y = 3, তার মানে কত 2,3। তা 2,3 কি একটা বিন্দু না? হ্যাঁ 2,3 বিন্দু। তো 2,3 কি কোন বিন্দু আমরা বসাইনি? আমরা তাহলে কী করো 2, তার মানে 1 2 3 1 2 3, তার মানে এরকম একটা জায়গায় বিন্দু। অ্যাপ্রোপ্রিয়েট আমি একটা অ্যাপ্রক্স নিলাম, মানে যদি গ্রাফ পেপারে বসে তাহলে আর একদম অ্যাপ্রোপ্রিয়েট বসাতে পারবো। তার মানে এই যে বিন্দুটা হলো 2,3, তাহলে এই 2,3 বিন্দুটাই হচ্ছে কি না একটা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারটার মান কত না 2 + i × 3। বোঝা গেল কিনা বলো? তাহলে কমপ্লেক্স নাম্বারের সঙ্গে স্থানাঙ্ক জ্যামিতির যে কোনো একটা বিন্দু, একটা বুঝতে পারলে রিলেশন একদম খুব ইজি ব্যাপার, একটুখানি ভালো করে বুঝলে বুঝতে পারবে। বোঝা গেল? এই হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা বেসিক কনসেপ্ট। তাহলে এটা গেলো বেসিক কনসেপ্ট। এবার আস্তে আস্তে আমরা আসছি যে কী আরও বিভিন্ন কনসেপ্ট আরও ডেভেলপ করবো আমরা। এবার দেখো বারবার ধরে বলছি, বইয়ের থেকে ভালো করে পড়বে, কোনটা করবে
আমি কোনো একটা বই নিয়ে আমি মার্কিং করে দেবো, কোনো সমস্যা নেই। বাট হচ্ছে এখন জাস্ট কনসেপ্টটাকে করো, কনসেপ্ট বুঝে নিলে তোমরা এক্সারসাইজ ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক পারবে, কোনো রকম সমস্যা নেই। একদম কনসেপ্টটাকে ক্লিয়ার করো, যে কোনো কিছু কনসেপ্ট যদি বুঝে রাখো তাহলে কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। একটু টাইম লাগবে, কিন্তু কনসেপ্ট যদি একবার বুঝে নাও, 20 মিনিট ইনভেস্ট করো, একদম পুরো লাইফে না কনসেপ্ট কমপ্লেক্স নামা যাবে না, কোনো রকম সমস্যা হয় গেল এটা। এবারে কী পাচ্ছি আমরা দেখো, তাহলে আমরা বললাম কি √/-3, তাহলে এটাকে আমরা কীভাবে কমপ্লেক্স ফর্মে লিখবো? তাহলে আমরা এটাকে কী লিখতে পারি? দেখো আমি বারবার ধরে বললাম যে আমি যখনই বলেছি যে যখনই কোশ্চেন লিখবে রেড কালি দিয়ে লিখবে, তাহলে কোশ্চেন লিখলাম রেড কালি দিয়ে। তাহলে এটাকে আমরা কীভাবে কমপ্লিট করছি দেখো, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি? √/-1/3 ব্র্যাকেট দেবে, তাহলে ভুল কম হবে এটা। তার মানে এটাকে আমরা কী লিখতে পারি? √/-1 × √/3। দেখো √/-1 এসে গেছে, তাহলে আমরা কী বলেছিলাম? √/-1 আসলেই আমাদের কী লিখতে হবে না, আই, তাহলে আই লিখবো, তাহলে i√3। বুঝতে পারলে কিনা বলো? তার মানে কমপ্লেক্স নাম্বারে কিন্তু √/-1 লেখাই যাবে না, √/এর ভিতরে মাইনাস থাকলেই তাকে আমরা কী লিখবো না, আই। তাহলে এটাকে কেটে কেটে প্রথমের দিকে দেখালাম। তাহলে এবার তোমরা ডিরেক্ট যখন লিখবে তখন কীভাবে লিখবো না, তাহলে নাম্বারটা লিখলাম √/3 আর মাইনাস আছে, তার মানে আই। বোঝা গেল? তার মানে ধরো এরকম আছে, ধরো এরকম থাকলো যে 15 -15, তাহলে আমরা কত লিখবো না, √/15 আগে নাম্বারটা লিখে নিলাম, তারপরে মাইনাসের জন্য একটা আই, তাহলে কমপ্লেক্স নাম্বার কনভার্ট হয়ে গেল। তাহলে ঠিক আছে, এই একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে এই কমপ্লেক্স নাম্বারে দেখো শুধুমাত্র কিন্তু ইমাজিনারি পার্ট আছে, মানে আই পার্ট, ইম পার্ট আছে। এটা ধরো আমরা যদি জেড বলি, তাহলে ইমাজিনারি অফ জেড ইকুয়াল টু কত না, √/15। কারণ এখানে দেখো, এখানে কিন্তু রিয়েল পার্ট বা বাস্তব পার্টটা নেই, বাস্তব পার্টটা নেই। বাস্তব পার্টটা কত না, বাস্তব পার্টটা আছে, এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে লিখতে পারি 0 + √/15 × i। তাহলে কি বাস্তব পার্টটা 0? যখনই এই বাস্তব পার্টটা 0 মানে রিয়েল পার্টটা 0, তখন আমরা এটাকে বলবো পিওরলি ইমাজিনারি নাম্বার। ঠিক আছে, পিওরলি ইমাজিনারি নাম্বার। আর যখন হচ্ছে আমাদের দেখো, যখন আমাদের 2 লিখছি, তাহলে 2কেও কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বার ফর্মে লিখতে, মানে 2 + 0 × i, তার মানে কত, 2i। তার মানে এটা হচ্ছে কি না, বাস্তব সংখ্যা, যেটা আমরা বলছি। তাহলে যে কোনো বাস্তব সংখ্যাকে কিন্তু আমি কমপ্লেক্স ফর্মে লিখতে পারি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে কমপ্লেক্স নাম্বার, রিয়েল নাম্বারকে কীভাবে ফর্মে লিখবো এবং কীভাবে আই দিয়ে লিখবো। আমি বারবার ধরে বললাম, যখনই √/এর ভিতরে মাইনাস থাকবে তখনই কিন্তু আমরা আই লিখবো একদম, নাহলে আমরা √/-1 ফর্মে রাখবো না, সবসময় আমরা √/দিয়ে রাখবো। ঠিক আছে, বোঝা গেল?